নমস্কার। মেষ রাশিকে নিয়ে বলবো আজকে। মেষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যে মার্গী হচ্ছে, দেবগুরু বৃহস্পতি একদিকে মার্গী হচ্ছে 11ই মার্চ থেকে একদম জুন মাসের 2 তারিখ পর্যন্ত, তারপর তো চলে যাবে, রাশি পরিবর্তন করবে, উচ্চ অবস্থায় চলে আসবে। তো দেবগুরু বৃহস্পতি 11ই মার্চে মার্গী হচ্ছে, আর অপরদিকে শনিদেব কিন্তু অস্ত হয়ে গেছে এই মার্চ মাসের এই 7 তারিখে। তো একদিকে গুরু মার্গী আর শনি অস্ত কীরকম প্রভাব দিবে এই মেষ রাশির উপর, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার সবার প্রথম বলবো যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। মেষ রাশি তো 7.5 চলছে। মেষ রাশি যেদিন থেকে 7.5 চলছে সেদিন থেকে বলে এসেছি যে হিসাব করে কিন্তু মেষ রাশিকে চলতে হবে। দ্বাদশ ঘরে শনির অবস্থান, শনি হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি, সেরকম লাভের ঘরের অধিপতি। দ্বাদশ ঘরে বসছে তো ব্যয়ের ঘরে, তো তাহলে হিসাব করে চলতে হবে, এটা সবার প্রথম বলেছি। এবার সেই শনি কিন্তু অস্ত হয়ে গেছে, আর যে মুহূর্তে অস্ত হচ্ছে সেই মুহূর্তে আবার শুক্রও থাকছে। তো শুক্র হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি, আর সপ্তমপতি যে শনির সাথে অবস্থান, আবার কি উচ্চ অবস্থায়। তো এর মাঝখানে এবার দেবগুরু বৃহস্পতি হয়ে গেছে মার্গী। দেবগুরু বৃহস্পতি এতদিন বক্রী ছিল, মার্গী হয়ে গেছে। তো এই যে মার্গী অবস্থান, এটা কিন্তু মানে সত্যি বলতে গেলে 7.5-এর মধ্যে একটা বিশেষ পাওনা মেষ রাশির। কারণ মেষ রাশির ক্ষেত্রে যে জিনিসগুলো উঠে আসছিল সমস্যা, কিন্তু মেষ রাশির বহু কিন্তু তৈরি হয়েছে। এবং শনি কিন্তু নিজের নক্ষত্রেই এই অস্ত হচ্ছে, এবং এর আগে তো অস্ত ছিল না। তো নিজের নক্ষত্রে যখন গ্রহ থাকে তখন কিন্তু এমনিতেই বলবান, এমনিতে বলবান। বিশেষ করে 90 দিন, 7.5-এর 90 দিন খুব সাবধানে থাকতে হয় এই যখন নিজের নক্ষত্রে থাকে গ্রহ, বিশেষ করে শনির মতন গ্রহ। আমি কোনো ভয় দেখানোর কথা বলছি না, যে নক্ষত্রের প্রভাব, সেই নক্ষত্রের প্রভাব কিন্তু শনি দেবে। এবং এই যে গোচরকালে শুধু বুঝতে হবে যে গ্রহ কি বলছে, গ্রহের প্রভাবটা কি, গ্রহের দৃষ্টি যেখানটাতে পড়বে তার কি প্রভাব, যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্র কি বুঝাচ্ছে, সেই জিনিসগুলো করতে হবে। এবং যে গ্রহ কথা তুলে দিচ্ছিস তার কি প্রভাব রয়েছে, এই জিনিস বুঝতে পারলেই যথেষ্ট ভালো। তাহলেই তো নিজেকে সংশোধনের জায়গাটা তৈরি হয়ে যায়। তো সেরকম দেবগুরু বৃহস্পতি যে মার্গী হচ্ছে যে নক্ষত্র, সেই নক্ষত্রকে বুঝতে হবে। এবং দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিগুলো পড়ছে, সেই দৃষ্টিগুলো কোন কোন ঘরে পড়ছে, তার কারকত্ব কি, সেই দিক থেকে এমন কোন দিক রয়েছে, সেই দিক থেকে যে লাভবান হবে। এবং অ্যাকচুয়ালি এই সময়কালে যে শনির যে প্রভাব, সেই প্রভাবকে কাটতে পারবে কিনা দেবগুরু বৃহস্পতির সেই প্রভাব, সেটাও কিন্তু বুঝতে হবে। অতএব দেখে শুনেই চলতে হবে এবং গ্রহের জিনিসটাকে বুঝতে হবে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে মার্গী হচ্ছে, যেটা হচ্ছে মিথুন রাশি, যার অধিপতি হচ্ছে বুধ। বুধ অবস্থান করছে আবার একাদশ ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি, এবং দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে। তাছাড়া শনির যে অবস্থান মীন রাশিতে, এবং শুক্রের যে অবস্থান মীন রাশিতে উচ্চ অবস্থায়, এখান থেকে একটা তৎকালীন সম্পর্ক উঠে আসছে। তো দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করছে, মার্গী হচ্ছে নিজের নক্ষত্রে, এবং পঞ্চম দৃষ্টি দিয়েই দেখছে একদম সেই অষ্টম ঘরকে, অষ্টম ঘর বলছি, সেটা হচ্ছে সপ্তম ঘরকে, তুলা রাশিকে দেখছে। তো তুলা রাশি কি শনির হচ্ছে উচ্চ রাশি, সেরকম শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি। অর্থাৎ তার এই গোচরকালে শনি আর শুক্রের সাথে যেরকম দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক তৈরি হচ্ছে, যেরকম দেবগুরু বৃহস্পতির রাশিতেই দুটি গ্রহ অবস্থান করছে, সেরকম কিন্তু এই দুটি গ্রহের একদম মেন ঘরকে কিন্তু দেখে ফেলছে পঞ্চম দৃষ্টি দিয়ে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ সপ্তম ঘরটা এখন ক্লিয়ার। অর্থাৎ এই 7.5-এর মধ্যেও বিভিন্ন রকম মাঙ্গলিক কার্য হবে, কিংবা যারা নতুন নতুন ব্যবসা বাণিজ্য করবেন তাদের কোনো পার্টনারের একটা সাথে চুক্তিবদ্ধ, কিংবা যেখানটাতে কোনো ভালো মহাজনের সঙ্গ পেয়ে যাওয়া, তার সাথে কোনো চুক্তিবদ্ধ, বা কোনো ভালো ইনসেন্টিভের কাজ, ইনসেন্টিভের যোগাযোগ হয়ে যাওয়া, সেই দিক থেকে কিন্তু একটা লাভবান পরিস্থিতি, মোট কথা ব্যবসায়িক কাজকর্মের দিক থেকে একটা লাভবান পরিস্থিতি তৈরি হচ্ছে মেষ রাশির। যারা রোজগারের ইনকামের সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু একটা লাভের জায়গা তৈরি হচ্ছে মেষ রাশির। এবার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেটা কিন্তু ধনু রাশিকে দেখছে। তো ধনু রাশিটা কোথায় পড়ছে, ভাগ্যের ঘর, নবম ঘর। দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘর থেকে দেখছে। তো নবম ঘর থেকে কি বুঝায়, উচ্চশিক্ষা বুঝায়, পিতার সাথে সম্পর্ক বুঝায়। এছাড়া বহু আনুষঙ্গিক জিনিস, উচ্চশিক্ষা, পিতার সাথে সম্পর্ক, ধার্মিক জিনিস, তারপরে তীর্থযাত্রা, রাজনৈতিক কেরিয়ারও বুঝায়, অনেক কিছুই বুঝায়। এবং সরকারি বা বেসরকারি কর্মক্ষেত্রের স্থায়িত্ব বুঝায় এই নবম ঘর থেকে। এটাও কিন্তু বুঝতে হবে যে যে কাজটার সাথে আমি জড়িত রয়েছি তার স্থায়িত্ব কিন্তু এই নবম ঘর থেকেও বোঝানো হয়। কত কি এছাড়া বহু আনুষঙ্গিক, একদিন বিশেষভাবে নবম ঘর নিয়ে আলোচনা করব। তো দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘর অবস্থান করে তার দৃষ্টি পড়ছে। তো তৃতীয় ঘর যদি ভাগ্যের ঘর হয়, গুরুর ঘর হয়, তার সপ্তম ঘরটা হচ্ছে শিষ্যের ঘর। অর্থাৎ গুরু শিষ্যের মধ্যে এই সম্পর্ক একটা তৈরি হবে, অর্থাৎ আধ্যাত্মিক জগতের সাথে একটা তৈরি হচ্ছে সম্পর্ক এই সময়কালে মেষ রাশির। মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়কালে আধ্যাত্মিক চেতনা, ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস, এগুলো কিন্তু তৈরি হবে। আবার তৃতীয় ঘর থেকে কি বোঝায়, তৃতীয় ঘর থেকে আবার পরোপকারিতা, সাহায্য, এই জিনিসগুলোকে বোঝায়। তো দেবগুরু বৃহস্পতি স্বয়ং এগুলোরই কারক,
কারক, মায়া মমতা পরোপকারিতা ঈশ্বরীয় চিন্তা এগুলোর কারক। অর্থাৎ মেষ রাশি কিন্তু এই সময়কালে বহু মানুষের প্রতি দরদি ভাব, মানুষের বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়ানো, পরোপকারিতা এগুলো চিন্তা ভাবনা আসবে, সহায়তা ভাব এগুলো আসবে, এবং তার সাথে সরকারি ডকুমেন্টিং বা দরকারি কাগজপত্রের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। যারা এমন কোনো টেন্ডার বা কোনো কাগজপত্র জীবনে হচ্ছিল না, খুবই দরকারি ছিল, সেই কাজগুলো এই সময়কালে হবে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে, পিতার সাপোর্ট পাবে, বা পিতা যে কর্ম করছে সেই কর্মের হস্তান্তর এগুলো হবে নিজেদের সন্তানের মধ্যে। অর্থাৎ গুরুর দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে, এই কাজগুলো হবে। পিতার সাপোর্ট পেয়ে যাওয়া, পৈতৃক সম্পত্তি জনিত যদি কোনো বিবাদ থাকে সেইগুলোর সমাধান হয়ে যাওয়া, এইগুলো হবে। এবং দেবগুরু বৃহস্পতি যে নবম দৃষ্টি সেটা পড়ছে কিন্তু সেই একাদশ ঘরে, যে অর্থাৎ এই সময়কালে কাম ত্রিকোণ সম্পূর্ণভাবে জেগে উঠছে, অর্থাৎ মনের ইচ্ছা বাসনা সম্পূর্ণভাবে পূরণ হবে। আর এই যে নবম ঘর দৃষ্টিটা পড়ছে একাদশ ঘরে, একাদশ ঘরে রাহু অবস্থান করছে নিজের নক্ষত্র শতবিশাতে, তারপরে মঙ্গল রাশির অধিপতি থাকছে একদম এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত, তারপরে সূর্যোদয় থাকছে এই মাসের মধ্যভাগ পর্যন্ত, বুধ থাকছে এপ্রিল মাসের 11 তারিখ পর্যন্ত, কতগুলো গ্রহ একসাথে অবস্থান করছে। তো এই যে একটা গজা খিচুড়ি এইখানটাতে তৈরি হচ্ছে, যেরকম রাশির অধিপতি এখানটাতে অবস্থান করছে, রাহুর সাথে অবস্থান করছে, সূর্যের সাথে অবস্থান করছে, অর্থাৎ লাভের জন্য নিজেকে যেরকম ছোটাছুটি করবে সেরকম লাভ পাওয়ার জন্য অশান্তি গন্ডগোলও করে নেবে, এরকম অবস্থা তৈরি করছে। নিজের হকের জিনিস ছাড়বো না, একটু মাথা গরম হবে, গন্ডগোল অশান্তির দিকে দৌড়াবে, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেই জায়গাটাতে কিন্তু মলিনতার কাজ করবে, অর্থাৎ মলবের মতন কাজ করবে, এবং যে কোনো ডিসিশন নিতে গেলে 10বার চিন্তা করাবে যে সেই ডিসিশনটা অ্যাকচুয়ালি কার্যকরী হবে কিনা। যে হুটহাট করে ডিসিশন নেওয়া সেটা কিন্তু নিতে যাবে না। এখন এই কারণটাই উঠে আসছে যে নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি থাকছে এবং যে নক্ষত্রে শনি অস্ত হচ্ছে, শনি যেরকম অস্ত হচ্ছে উত্তরা ভাদ্রপদ নিজের নক্ষত্রে, এটা ম্যাথামেটিক্স অঙ্কের নক্ষত্রে এবং হিসাবের নক্ষত্রে। এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে আগের বুধের না, অধিপতি দেবতা, যার নিচের অংশ সাপের মতন, উপরের অংশ দেবতার মতন, যাকে শেষ নাগের সাথে তুলনা করা হচ্ছে। শেষ নাগের উপরেই কিন্তু শ্রীহরি বিষ্ণু শয়ন করে স্বয়ং। তো শ্রীহরি বিষ্ণু যখন তাদের শয়ন করবে, তাহলে সেই শেষ নাগের অবস্থাটা কিরকম, মেডিটেশন স্থির, অর্থাৎ কর্মক্ষেত্রে সেই স্থির ভাবটা আসবে। যে কোনো কাজ করতে গেলে হুডার ডিসিশন নেবে না, যেরকম ব্যয়ের হিসাব করতে হবে সেরকম লাভের হিসাব করতে হবে। আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে অবস্থান করে এই যে একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র থেকেও কিন্তু পুনরায় আবার সেই সুখ্যাতি লাভ, সেই জিনিসটাকে বুঝাচ্ছে। এবং তার সাথে বুঝাচ্ছে কি যে স্থিরতা, একাগ্রতা, দায়িত্ব, কর্তব্য, এই জিনিসগুলোকে বুঝাচ্ছে। কারণ যে এই নক্ষত্রের যে অধিপতি দেবতা, তিনি হচ্ছেন কি অদিতিমা বলতে সূর্য বংশ, যে বংশে আমাদের প্রাণপ্রিয় প্রভু শ্রী রামচন্দ্রের আবির্ভাব, এবং তার ঘাড়েই ছিল কিন্তু তীর ধনুক। তো সেই জিনিসটাকে বুঝাচ্ছে, নিক্ষেপ, যে বান নিক্ষেপ হয়, যে নিজের কাজকে সম্পূর্ণ করে সেই জায়গাতে ফিরে আসা। তো তীর ধনুকের যখন কাজ হয় তখন তো একাগ্রতা নিয়ে কাজ করতে হবে, ধৈর্য নিয়ে কাজ করতে হবে, এগুলো তো বোঝাচ্ছে। তো শ্রীরামচন্দ্রের যে চরিত্র সেই জিনিস কিন্তু এই নক্ষত্র বোঝায়, শালীনতা, ভদ্রতা, একাগ্রতা, তারপরে কিন্তু সফল। আর এই যে নক্ষত্রের কথা বললাম, এই নক্ষত্রের যে সিম্বল সেটা কিন্তু বাঁশ গাছকে বোঝানো হয়েছে। তো বাঁশ গাছের চাষ তো কেউ করতে চায় না সহজে, ধান চাষ করবে কৃষকে, কারণ কি যে বছরে 4-5 বার উঠাতে পারবে, আর বাঁশ গাছ তো 2 বছর 3 বছর পর ফিটে পারবে। অর্থাৎ বিগত দিনে যে করে থাকা যে কর্ম কিছুতেই হচ্ছিল না, এখন গুরু মার্গী অবস্থায় সেই কাজটা হবে। এবং বাঁশ যখন বাড়ে তখন কিন্তু ফিটে বাড়ে, তখন আশেপাশের কাজগুলোকে ছোটই মনে হয়। তো সেরকম গুরু মার্গী হচ্ছে। তো বিগত দিনে যে কাজগুলো থেকে লাভের আশা করা হচ্ছিল, তার যে এখন অরিজিনাল লাভ, সেই লাভগুলো হাতেই পাবে এবং মনের ইচ্ছা পূরণ হবে এই মেষ রাশির। এটাও কিন্তু এই নক্ষত্র থেকে বোঝাচ্ছে। তবে ভুললে চলবে না, এই নক্ষত্র কিন্তু দায়িত্ব, কর্তব্য, শালীনতা, ভদ্রতা, একাগ্রতা এগুলোও কিন্তু বোঝায়। অর্থাৎ শনি যে নক্ষত্র থাকছে সেটা তো হিসাব বুঝাচ্ছে, যেরকম সেখানে তো স্থিরতা বুঝাচ্ছে, সেরকম কিন্তু এই নক্ষত্র বুঝাচ্ছে একাগ্রতা, দায়িত্ব, কর্তব্য। অর্থাৎ মেষ রাশিকে এইগুলোও পালন করতে হবে। যে চটজলদির মধ্যে আমি 10টা কাজ নিয়ে নিলাম আর 9টা কাজ করলাম, একটা কাজ করলাম না, যে কিছু হবে না, ওটাই কিন্তু মাছের কাঁটার মতন আটকে যাবে গলায়। অর্থাৎ মেষ রাশি এদিক থেকে সাবধান। তো যাই হোক, আশা করি বুঝাতে পেরেছি। এই মার্গী অবস্থান চারিদিক থেকে লাভ নিয়ে আসবে। এই রাহুর সাথে যে মঙ্গলের জুতি, রাহুর সাথে সূর্যের জুতি, রাহুর সাথে বুধের জ্বর জ্যোতি, যে অবস্থান হচ্ছে তাতে সেটা জ্বর অবস্থান হয়ে যাচ্ছে। তো এই যে অবস্থানগুলোর যে দুষ্প্রভাব, সেটা দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি দিয়ে কাটবে। অর্থাৎ সমস্যা হবে অবশ্যই ঠিকই, কিন্তু সমস্যার সমাধান অবশ্যই আবার থাকবে এই মেষ রাশি, কিন্তু সমস্যা ফেস করতে হবে। তো যাই হোক, এই যে নক্ষত্রের যে অবস্থান, গ্রহদের যে অবস্থান, চটজলদি মাথা গরম হবে, একটুতে ভুলভাল ডিসিশন নেবে, এগুলোর দিক থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই নবম দৃষ্টি একটা আশীর্বাদের মতন কাজ করবে। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। তবে এই যে গুরুর যে অবস্থান, যে মার্গী, এই অবস্থানে কিন্তু মেষ রাশির জীবনে
কোনো অভিজ্ঞ লোক, এমন কোনো অভিজ্ঞ লোক বা এমন কোনো পরামর্শদাতা জীবনে পাবে যেটাতে এগিয়ে যেতে পারবে মেষ রাশি, এটাও ঠিক। তো এই সময়কালে অবশ্যই এগুলো উপাচার করবেন। বজরং বলীকে সিঁদুর দান করবেন মঙ্গলবার করে, জটাওয়ালা নারকেল দান করবেন। তারপর হচ্ছে প্রবাহমান জলে কাঠকয়লা নিক্ষেপ করবেন। কেশরের টিকা বিশেষ করে ব্যবহার করবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ দিবেন। যে মন্দিরে ভোগ রান্না হয় প্রত্যেকদিন, সেই মন্দিরে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করবেন। দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। আর মেষ রাশির সাড়ে সাথী চলছে, বহু ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। নমস্কার, ধন্যবাদ।